চিন্ময় কৃষ্ণ দাসের কর্মকাণ্ডকে ব্যক্তিগত হিসেবে দেখছে সরকার। ইসকন নিষিদ্ধ প্রসঙ্গে একথা জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা। বৃহস্পতিবার রাতে ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, সংস্কার দৃশ্যমান হওয়ার পরেই জাতীয় নির্বাচন। এছাড়া সমন্বয়কদের নিরাপত্তার বিষয়কেও গুরুত্ব দিচ্ছে সরকার। যে প্রতিশ্রুতি ছিল 100 বিলিয়ন, চলমান নানা ইস্যু নিয়ে উপদেষ্টা পরিষদের আলোচনার বিষয় তুলে ধরতেই প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের এই ব্রিফিং। সেখানে উপস্থিত ছিলেন দুই উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং মাহফুজ আলম। দুজনেই জানান, সাম্প্রদায়িক বিশৃঙ্খলা তৈরির অপচেষ্টা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হয়েছে। আগামীতে এ বিষয়ে সরকার আরও সতর্ক থাকবে। বলেন, চিন্ময়ের কর্মকাণ্ডকে ব্যক্তিগত হিসেবেই বিবেচনা করা হচ্ছে। ব্যক্তির অপরাধের সাথে সংস্থার অপরাধকে আমরা জড়িয়ে ফেলছি না। এখন একটা সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে একজনকে গ্রেফতার করা হয়েছে, তার ব্যাপারে একটা আইনি প্রক্রিয়া চলছে। তিনি অভিযুক্ত হতেও পারেন, অভিযুক্ত নাও হতে পারেন, সেটা আদালত দেখবে। বাংলাদেশে কোনো সংগঠন নিষিদ্ধ করা, কোনো সংগঠনকে নিবন্ধন বাতিল করা বা যেই ধরনের আইনি উদ্যোগেই হোক না কেন, এটা নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করে এবং তদন্ত সাপেক্ষে আমরা এটা করতে চাই, যাতে কোনো কোয়ার্টার্সে কোনো ধরনের অনিশ্চয়তা এবং সংকট না তৈরি হয়। প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি ও জামাতের বৈঠক প্রসঙ্গে উপদেষ্টারা জানান, জাতীয় ঐক্য ইস্যুতে সব অংশীজনের সঙ্গে আলোচনা চলছে। এছাড়া নির্বাচনের দিনক্ষণ এখনই জানানো কেন সম্ভব নয়, সেই যুক্তিও তুলে ধরেন তারা। সরকারের দিক থেকে দৃষ্টিভঙ্গি হচ্ছে যে সংস্কার, যেটা বাংলাদেশের জনগণ যে জন্য জীবন দিয়েছেন, এই সংস্কারের একটা দৃশ্যমান প্রক্রিয়া হওয়ার পরেই নির্বাচন হবে। সংস্কার প্রস্তাব কি আসবে, সংস্কার করতে কতটুকু সময় লাগবে, এটা না জেনে তো নির্বাচনের সময়টা বলে দেওয়া যাচ্ছে না। তো বারবারই বলা হচ্ছে যত দ্রুত সম্ভব দিয়ে দেওয়া হবে। এক প্রশ্নের উত্তরে রিজওয়ানা বলেন, সমন্বয়কদের নিরাপত্তার বিষয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে আলোচনা হয়েছে। এই নিয়ে কোনো সিদ্ধান্ত না হলেও বিষয়টিকে সরকার গুরুত্ব দিচ্ছে। তার উদ্বেগ জানিয়েছেন এবং নিরাপত্তার কথা বলেছেন। নাফিজা দোবলা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চিন্ময় কৃষ্ণ দাসকে অনেক আগেই অব্যাহতি দেওয়া হয়েছে। তার কার্যক্রম সম্পূর্ণ ব্যক্তিগত বলে জানিয়েছে ইসকন। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর স্বামীবাগ মন্দিরে সাম্প্রতিক বিষয়ে সংবাদ সম্মেলনে এসব জানানো হয়। এতে বলা হয়, কিছু বিশেষ মহল ইচ্ছাকৃতভাবে ইসকনের বিরুদ্ধে মিথ্যা প্রচার চালাচ্ছে। পাশাপাশি ইসকন নিষিদ্ধ করার মতো অযৌক্তিক দাবি তুলে ধরছে। চট্টগ্রামের আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার ঘটনায় ইসকন ও বাংলাদেশকে নানাভাবে জড়ানো হচ্ছে। উদ্দেশ্যমূলকভাবে ধর্মীয় ও সামাজিক ভাবমূর্তি নষ্ট করার অপচেষ্টা চলছে। আইনজীবী হত্যায় জড়িত দুষ্কৃতিকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানান ইসকনের নেতারা। চট্টগ্রামস্থ পুণ্ডরিক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাসকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে ইসকনের সাংগঠনিক পদ পদবি সহ ইসকনের যাবতীয় সাংগঠনিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয় এবং উল্লেখ করা হয় যে তাদের দ্বারা সংগঠিত কার্যক্রম ইসকনের কার্যক্রম নয়। আইনজীবী সাইফুল ইসলাম আলিফের চলে যাওয়া মেনে নিতে পারছেন না তার চেম্বারের সহকর্মী ও সহপাঠীরা। পেশাগত সচেতন সাইফুলের স্মৃতি হাতড়ে বেড়াচ্ছেন তারা। আর সাইফুলের পরিবারের পাশে দাঁড়ানোর কথা জানিয়েছে আইনজীবী সমিতির নেতারা। মাস তিনেক আগে মারাত্মক সড়ক দুর্ঘটনায় শয্যাশায়ী হয়ে পড়েছিলেন সিনিয়র আইনজীবী নুরুল মুস্তফা সোহেল। এরপর পুরো একা হাতেই চেম্বার সামলেছেন তরুণ আইনজীবী সাইফুল ইসলাম আলিফ। পাশাপাশি তার পরিবারের দেখাশোনাও করেছেন নিয়মিত। এখনও সাইফুলের চেম্বারে পড়ে আছে তার ব্যবহৃত পোশাক, গাউন আর কলার। অনেকদিন পর চেম্বারে এসে জুনিয়রের স্মৃতি হাতড়ে বেড়াচ্ছেন দীর্ঘদিনের সহকর্মীরা। আমার কোমর থেকে রানের হাট পর্যন্ত পুরো ভেঙে গেছিল, তো এই কারণে ও আমার ওয়াইফকে সান্ত্বনা দিত, আপনি ভাবি বিরক্ত হয়ে না, আপনি আল্লাহর কাছ থেকে সওয়াব পাবেন না, আপনি ভাইয়াকে বিরক্ত বোধ করিয়েন না। 2018 সালে চট্টগ্রাম আইনজীবী সমিতির সদস্য হয়েছিলেন সাইফুল। বিনয়ী ও কর্মঠ সাইফুলকে নিয়ে গর্ব ছিল আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের সহপাঠীদেরও। কাদের উস্কানিতে আজকে এত বড় একটা ঘটনা সংঘটিত হয়েছে, সেটার আমরা বিচার চাই। সন্তান সম্ভবা স্ত্রীকে নিয়ে সংসারে সাইফুল ছিলেন একমাত্র উপার্জনক্ষম।
তবে বিশেষ ব্যবস্থায় তার পরিবারের পাশে দাঁড়ানোর কথা জানিয়েছেন আইনজীবী সমিতির নেতারা। মানবিক বিষয় যে তার পরিবারের পাশে দাঁড়ানো, আমি আশা করব যে আমরা পরবর্তী সভায় আইনজীবী সমিতি একটা সিদ্ধান্ত নেবে, আমরা তার পাশে থাকার জন্য, তার পরিবারের পাশে থাকার জন্য একটা পজিটিভ সিদ্ধান্ত আমরা ইনশাআল্লাহ নেব। পেশাগত জীবনে উজ্জ্বল সাইফুল সচেতন ছিলেন দেশের রাজনীতি নিয়েও। বৈষম্য বিরোধী আন্দোলনে অংশ নিয়েছেন সক্রিয়ভাবে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। নৈরাজ্য সৃষ্টি বা হঠকারিতার দিকে যাওয়া জাতির জন্য আবারও বড় ক্ষতির কারণ হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কিছু মানুষের কথা দেশকে নৈরাজ্যের দিকে নিয়ে যাচ্ছে বলেও মত তার। সিনিয়র সাংবাদিক মাহফুজ আনাম বলেছেন, মত প্রকাশ করতে দেয়নি বলেই শেখ হাসিনার পতন হয়েছে। বৃহস্পতিবার রাজধানীতে এক মত বিনিময় সভায় তারা এসব কথা বলেন। আক্রমণের মুখে স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যম প্রতিষ্ঠান শিরোনামে রাজনৈতিক দলের সাথে এ মতবিনিময় সভা রাজধানীর একটি হোটেলে নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ নোয়াব আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন বিএনপি, জামাত সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। শুরুর দিকে গণমাধ্যমের বর্তমান পরিস্থিতি তুলে ধরে বক্তব্য রাখেন ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম। স্বাধীন সাংবাদিকতা এখন একটা হুমকির মুখে এবং আপনাদের সাহায্য আমাদের খুব দরকার। আমরা আপনাদের মত প্রকাশ করব, আবার আপনাদের সমালোচনাও করব, বিকজ সমালোচনা করতে দেয় নাই বলে আমি মনে করি হাসিনা সরকারের পতন হয়েছে। পরে একে একে নিজেদের মতামত তুলে ধরেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। এই ক্রাইসিসের অনুষ্ঠানটা ইনফর্মাল করা উচিত ছিল, এটা খুব ফর্মাল করে আমরা ফ্যাসিস্ট রেজিম করলাম। এই সরকারটা দুর্বল সরকার। আপনারা যদি সত্যি প্রোটেকশন চান তাহলে আপনাদের ওই ক্যাম্পেইনটাই স্টার্ট করতে হবে এই সরকারের সাথে, যে যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন দিয়ে জনগণের হাতে আপনারা ক্ষমতাটা দিয়ে দেন। আমাদের ন্যাশনাল কনসেনসাস যদি তৈরি না হয় তাহলে আমাদের এই অভ্যুত্থানের যে স্বপ্ন আকাঙ্ক্ষা সেটা ব্যর্থ হবে, গণতন্ত্র বিকশিত হবে না। এখানে আবার ফ্যাসিজম ফিরে আসলে পুরো জাতি আবার চরম অন্ধকারের দিকে নিপতিত হবে। অনুষ্ঠানে বিএনপি মহাসচিব বলেন, বিএনপি সবসময় স্বাধীন গণমাধ্যমের পক্ষে। দুর্ভাগ্য আমাদের যে আজকে কিছু মানুষ তারা জাতিকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। আপনার কিছু কথা বলা হচ্ছে যে কথাগুলো আমার কাছে মনে হয় যে পুরোপুরি নৈরাজ্যের দিকে নিয়ে যাচ্ছে, এনার্কির দিকে নিয়ে যাচ্ছে। এটা আমাদের সকলের ঐক্যবদ্ধ হয়ে আপনার এটাকে বন্ধ করা দরকার। সংবাদ প্রকাশের ক্ষেত্রে গণমাধ্যম ছোট দলগুলোর প্রতি বৈষম্যমূলক আচরণ করে বলেও দাবি বিভিন্ন দলের নেতাদের। আপনারা মাঝে মধ্যে একটু বিভাজন তৈরি করে ফেলেন। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সবাই মিলে স্বৈরাচারকে হটানোর পর এখন ঐক্যবদ্ধভাবে দেশ করতে হবে। বিএনপি নেতাকর্মীদের উদ্দেশ্যে এ আহ্বান জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার বিকেলে লালমনিরহাটের বড়বাড়ি শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয় মাঠে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার আগে সংক্ষিপ্ত বক্তব্যে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে নেতাকর্মীদের তিনি এ আহ্বান জানান। বর্তমান পরিস্থিতিতে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, ভবিষ্যতে দলমত নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে নতুন বাংলাদেশ গড়তে হবে। আমরা স্বৈরাচার মুক্ত করেছি দেশ, দেশের মানুষ স্বৈরাচারকে বিদায় করেছে এই দেশ থেকে। এখন সামনের দিনে হচ্ছে দেশ গড়ার পালা। বাংলাদেশের সন্তান হিসেবে আমি মনে করি আমাদের শুধু মেধাবী ডাক্তার বা ইঞ্জিনিয়ার বা আর্কিটেক্ট থাকলেই চলবে না। আগামী দিনে আমাদেরকে অবশ্যই মেধাবী অর্থাৎ প্রফেশনাল খেলোয়াড় তৈরি করতে হবে। যে কোনো আন্দোলনে যুক্ত হওয়ার আগে শিক্ষার্থীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে সেনাবাহিনী। গত 2 সপ্তাহ আইন শৃঙ্খলা রক্ষা কার্যক্রম নিয়ে বৃহস্পতিবার বনানী অফিসার্স মেসে সংবাদ সম্মেলনে পরিস্থিতি না বুঝে কারো ইন্ধনে শিক্ষার্থীদের আন্দোলনে যুক্ত না হওয়ার পরামর্শ দেয় সেনাবাহিনী। চলমান সংকট সমাধানে সহযোগিতার আহ্বানও জানিয়েছে তারা। গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চলগুলোর 5 আগস্ট সরকার পতনের পর আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে সেনাবাহিনী। সারা দেশে গত 2 সপ্তাহে সেনাবাহিনীর কার্যক্রম নিয়ে বনানী অফিসার্স মেসে এই সংবাদ সম্মেলন। সেখানে বিক্ষোভকারীদের সংখ্যা কি রকম ছিল? সংবাদ সম্মেলনে চলমান সংকট সমাধানে সেনাবাহিনীর কার্যক্রম তুলে ধরা হয়। এ সময় পরিস্থিতি না বুঝে কারো ইন্ধনে শিক্ষার্থীদের কোনো আন্দোলনে যুক্ত না হতে আহ্বান জানান কর্নেল ইন্তেখাব হায়দার খান। দেশের বিভিন্ন শিল্পাঞ্চলে 40টি অস্থিতিশীল পরিস্থিতি
এবং 18টি সড়ক অবরোধ নিয়ন্ত্রণে সক্রিয় ভূমিকা রেখেছে। বিভিন্ন ধরনের অপরাধের সাথে সম্পৃক্ত মোট 1328 জনকে দেশের বিভিন্ন স্থান থেকে গ্রেফতার করা হয়েছে। তিনি বলেন, পাহাড়ে শান্তি বজায় রাখতে কাজ করছে সেনাবাহিনী। তারই অংশ হিসেবে অভিযান চালিয়ে 179 KNF সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এসব অভিযানে নিহত হয়েছেন 7 সেনা সদস্য। গত 20 জুলাই 2024 তারিখ থেকে অদ্যাবধি আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালনকালে সেনাবাহিনীর মোট 123 জন সদস্য হতাহত হয়েছে। এর মধ্যে 1 জন অফিসার শাহাদাত বরণ করেছেন এবং 9 জন অফিসার সহ মোট 122 জন সেনা সদস্য বিভিন্ন মাত্রায় আহত হয়েছে। 2 সপ্তাহে 24টি অবৈধ অস্ত্র, 365 রাউন্ড গোলাবারুদ উদ্ধার করেছে সেনাবাহিনী। এছাড়া 228 মাদক ব্যবসায়ী ও নানা ঘটনায় 1328 জনকে গ্রেফতার করা হয়েছে। 20 জুলাই থেকে সেনাবাহিনীর 123 জন আহত ও 1 কর্মকর্তা নিহত হয়েছে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। নুরসেলিনা শিউলি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। যারা দেশের শান্তি নষ্ট করতে চায় তাদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। বৃহস্পতিবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে এই আহ্বান জানান তিনি। আমির বলেন, বৈঠকে দেশের সার্বিক পরিস্থিতি সহ আগামী নির্বাচনের বিষয়ে আলোচনা হয়েছে। দেশ কিভাবে শান্তি শৃঙ্খলার সাথে থেকে একটা কার্যকর নির্বাচনের দিকে আগাতে পারে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে এবং দেশ আমাদের সবার, জাতি ধর্ম দলমত নির্বিশেষে সবাই মিলেমিশে জাতীয় ঐক্য কিভাবে আরও সিমেন্টেড করা যায়, প্রশাসনে আরও কিভাবে গতি আনা যায়, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা হয়েছে। অন্তর্বর্তী সরকারের 3 মাসেও পিলখানা হত্যার সুষ্ঠু বিচার নিশ্চিতে আশানুরূপ সাড়া না পাওয়ার অভিযোগ করেছেন নিহতদের স্বজনরা। বৃহস্পতিবার সকালে রাজধানীতে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন তারা। জানান, এই হত্যার ঘটনায় আগামী 2 সপ্তাহের মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হবে। 2009 সালের 25 ও 26 ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় তৎকালীন বিডিআর সদর দপ্তরে হত্যা করা হয় 57 সামরিক সদস্যকে। এছাড়া নিহত হন 17 বেসামরিক মানুষ। ওই বিদ্রোহ ও হত্যার ঘটনার 15 বছর পার হলেও শেষ হয়নি 2 মামলার চূড়ান্ত বিচার কাজ। পর্যন্ত অপরাধীদের সংখ্যাটাও অনেক। বৃহস্পতিবার রাজধানীর রাওয়া ক্লাবে সংবাদ সম্মেলনে এ নিয়ে নিজেদের হতাশা তুলে ধরেন নিহতের স্বজনরা। তাদের অভিযোগ, দায়িত্ব নেয়ার পর 3 মাসেও পিলখানা হত্যাকাণ্ডের বিচার নিয়ে আশানুরূপ কোনো কাজ করেনি অন্তর্বর্তী সরকার। ইন্টারিম গভর্নমেন্ট আমাদের দিকে তাকায়ও নেই, আমাদের আর্তনাদের কথা তারা শোনার সময় নাই, আমাদের জন্য 5টা মিনিট সময় হয় নাই তাদের এত দিনের ধরে। যার কারণে এতটুকু আমরা অন্তত পক্ষে আশা করি যে আমরা যখন ট্রাইব্যুনালে কমপ্লেন করব, কমপ্লেনেন্ট যারা থাকবেন তাদেরকে অন্তত পক্ষে আপনারা কিছুটা হলেও প্রোটেকশন দিবেন। পিলখানায় নির্মম হত্যাযজ্ঞে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও প্রতিবেশী ভারত সরাসরি জড়িত বলে অভিযোগ করেন নিহতের স্বজনরা। বলেন, দায়সারা তদন্ত করা হয়। ভুক্তভোগী পরিবারের সদস্যদের সাথে কোনো যোগাযোগ করা হয়নি কখনো। পরিকল্পিতভাবে হত্যা করেছে স্বৈরাচারী খুনি শেখ হাসিনা, ইন্ডিয়ার সরাসরি পরিকল্পনায়। এই বছর আমরা কিন্তু অনেক আশা করেছিলাম সরকার বদলের পর, কিন্তু এবছরও আমরা কোনো ইনভিটেশন পাইনি। 57 পরিবার, কেউ আমরা কিছুই পেলাম না। সংবাদ সম্মেলনে দাবি করা হয়, আইনজীবী ও সাংবাদিকদের প্রভাবিত করে সত্য ঘটনা সামনে আসতে দেয়নি আওয়ামী লীগ সরকার। পরবর্তীতে বাহিনীর অনেক সদস্যকে হত্যারও অভিযোগ তাদের। আর আসলে খুব খারাপ লাগে যখন নাকি অনেকে জিজ্ঞেস করে আপনারা কি পাইছেন। 16 বছর হয়ে যাচ্ছে প্রায়, আমরা কিন্তু এই জিনিসটাকে একটা আইসোলেটেড ইনসিডেন্ট হিসেবেই ট্রিট করে যাচ্ছি। পিলখানা নিহতদের স্মরণে শহীদ সেনা দিবস সহ 6 দফা দাবি তুলে ধরা হয় সংবাদ সম্মেলনে। এটা আমাদের জন্য অনেক কষ্টের, আমরা অকালে তাদেরকে। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সরকারি হাসপাতালের অনেক কর্মচারীর আঙ্গুলে আঙ্গুলে চিকিৎসক। একজন কর্মচারী বায়োমেট্রিক হাজিরা দেন কয়েকজন চিকিৎসকের। হাসপাতালে দেরিতে যাওয়া চিকিৎসকেরাই এই জালিয়াতিতে জড়িত। এসব বন্ধে সব সরকারি হাসপাতালে ফেস ডিটেকশন পদ্ধতি চালু করছে স্বাস্থ্য বিভাগ। ফরিদপুরের সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। এই হাসপাতালের স্বাস্থ্য সহকারী আরিফুল ইসলাম বায়োমেট্রিক মেশিনে আঙুলের ছাপ দিতে বললে রাজি হন। ব্যবহার করলেন ডান হাতের তর্জনী। এবার অন্য আঙুলের ছাপ দিতে বলা হলে রাজি হলেন না।
আপনি একটু অন্য ফিঙ্গারগুলো দেন। স্যারের অনুমতি নিয়ে আচ্ছা, আমি স্যারের অনুমতি নিচ্ছি। এরপর আশ্রয় নিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার উমর ফয়সালের কক্ষে। আরিফুল একা 3 জনের আঙুলের ছাপ দেন এমন তথ্য ডাক্তার ফয়সালকে জানালে সত্যতা যাচাই না করেই কর্মচারীর পক্ষ নিলেন তিনি। আপনি একটু ফিঙ্গারটা দেন। বাবা আপনার সামনে কেন সে ফিঙ্গার দিবে? আপনি আমাকে কেন দিবেন না? একটা অভিযোগ উঠেছে, কেন দিবেন না? বাবা শুনেন, আপনার ফিঙ্গারটা আবার দেন। আবারও আরিফুলকে তার বাকি আঙুলের ছাপ দিতে বললে ঘুরতে থাকেন পুরো হাসপাতাল। 2টা ফিঙ্গার দিয়েছেন তো, বাকি ফিঙ্গারগুলো দেন। ভাই, কয়জনের ফিঙ্গার আপনি একা দিতেন? কতক্ষণ ঘুরবেন এভাবে? আপনি একটু ফিঙ্গারটা দেন, চলেন। এক পর্যায়ে হাসপাতাল থেকে সটকে পড়েন আরিফুল। আপনি চলে যাচ্ছেন কেন? ডাক্তার উমর ফয়সাল ও তার স্ত্রী ডাক্তার রেজিনা সুলতানার হয়ে প্রতিদিন সকাল 9টার মধ্যেই ফিঙ্গার দেন আরিফুল। এই 2 চিকিৎসকের নামে তার 2টি আঙুল বায়োমেট্রিক মেশিনে রেজিস্ট্রেশন করা। আপনি হাসপাতালে এসেছেন কখন আজকে? আমি তো রোগী, আমি তো ছিলাম। আপনি আমার সাথে কথা বলেন। মানে আপনি এভাবে আমার ইয়া করতে পারেন না। 5টা মিনিট কোন না এরকম আপনি চলেন। এদিকে ডাক্তার ফয়সাল তার নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত করতে চান নিজেই। এটা হচ্ছে তদন্তের বিষয় রয়েছে, যেহেতু এটা তদন্ত করে দেখা লাগবে, আপনি আমাকে জানিয়েছেন, আমাকে একটু টাইম দিতে হবে, আমি তাকে তদন্ত করব, দেখব। বায়োমেট্রিক মেশিনের সামনে 2টি সিসি ক্যামেরা আছে। ফুটেজ দেখতে চাইলে শুরু হয় টালবাহানা, সরিয়ে ফেলা হয় হার্ড ডিস্ক। সিসিটিভি চালু আছে তো? হ্যাঁ, চালু আছে। ফুটেজ দেখতে হলে আপনার লাগবে, আপনার ওই রাউটার লাগবে, সেটা তো নাই আমার এখন। আমরা সিসিটিভি ফুটেজটা কি আজকে পেতে পারি? না, আজকে আমি আপনাকে প্রোভাইড করব না। পরের দিন ফুটেজ চাইলে খবর প্রচার না করার প্রস্তাব দেন ডাক্তার ফয়সাল। আপনি ফুটেজ সরিয়েছেন, এটা ইম্পর্টেন্ট না। আমি আপনাদের বলি, শুনেন, আপনি এখন এসব বলে তো লাভ নাই। আমি বলি, শুনেন, আপনার কি করতে হবে সেটা বলেন, সেটা আমি করে দিব, অসুবিধা, ঠিক আছে? স্বাস্থ্য অধিদপ্তরের সার্ভারে দেখা যায় ডাক্তার ফয়সাল, রেজিনা সুলতানা ও আরিফুলের হাজিরার মধ্যে ব্যবধান মাত্র কয়েক সেকেন্ড। অক্টোবরের 21 দিনের মধ্যে 17 দিনই 10 সেকেন্ডের মধ্যে ফিঙ্গার দিয়েছেন এই 3 জন। কিন্তু তা কিভাবে সম্ভব? 2014 সাল থেকে সরকারি হাসপাতালে বসানো হয় ফিঙ্গারপ্রিন্ট মেশিন। এতে একজনের আঙুলের ছাপ দিয়ে অন্য জনেরও নিবন্ধন করা যায়। জালিয়াতি বন্ধে ফেস ডিটেকশন হাজিরা চালু হচ্ছে। মানুষের যেরকম ভালো বুদ্ধিও বাড়ে, সাথে সাথে কিছু দুষ্ট বুদ্ধিও যে বেড়ে যাচ্ছে না এমনটা বলা যাবে না। তার সাথে সাথে সিস্টেমটা আপগ্রেড করার জন্য আমরা সচেষ্ট আছি। বর্তমানে 400টি সরকারি হাসপাতালে আঙুলের ছাপে বায়োমেট্রিক হাজিরা দেয়া হয়। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। টাইফয়েডের জীবাণুতে অ্যান্টিবায়োটিক প্রতিরোধী জিন পেয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। এগুলো মানুষের শরীরে অন্য ব্যাকটেরিয়ার জিনগত পরিবর্তন ঘটাতে পারে বলে শঙ্কা গবেষকদের। অনুসন্ধানে পাওয়া বেশিরভাগ সালমোনেলা জীবাণু অ্যান্টিবায়োটিক রোধী। চট্টগ্রামের হাসপাতাল, রেস্তোরাঁ আর বাসা থেকে নেয়া 150 পানির নমুনা নিয়ে এই গবেষণা হয়েছে। খাবার পানিতে জীবাণু শনাক্তে 2022 সাল থেকে গবেষণা শুরু করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা। এরই অংশ হিসেবে বিশ্ববিদ্যালয় এবং শহরের 150টি উৎস থেকে নমুনা নেওয়া হয়। এর মধ্যে 8টিতে টাইফয়েডের সালমোনেলা টাইপি জীবাণু পাওয়া যায়। এসব জীবাণুর 87 ভাগই বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক রোধী। গবেষকরা জানান, বেশিরভাগ নমুনায় 4 ধরনের অ্যান্টিবায়োটিক প্রতিরোধী জিন শনাক্ত করেছেন তারা। এগুলো মানুষের শরীরে ঢুকলে অন্য ব্যাকটেরিয়াকেও জিনগত পরিবর্তন ঘটাতে পারে। ফিজিওলজিক্যাল সিস্টেমে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট জিন ঢুকে যেতে পারে, যেটা খুবই কনসার্নিং। কারণ মানুষ তো পানি পান করছে, তার মাধ্যমে এই জিনগুলো ঢুকে যাচ্ছে আমাদের শরীরের মধ্যে। কোনো না কোনো সময়ে হয়তো আমাদের জেনেটিক লেভেলে অনেক বড় ধরনের পরিবর্তন চলে আসতে পারে এই কন্টামিনেশনের ফলে। চিকিৎসকরা বলছেন, বিশেষ প্রক্রিয়ায় পানি বিশুদ্ধ করা ছাড়া এসব জীবাণু দূর করা সম্ভব নয়। এছাড়া নতুন ওষুধ নিয়েও কাজ করছেন গবেষকরা। 100 ডিগ্রি সেন্টিগ্রেডে 1 ঘন্টা ধরে পানি ফুটানো, আর একটা হচ্ছে যদি আমাদের সামর্থ্য থেকে রিভার্স অসমোসিস অথবা আরও প্লান্ট, যেটা এটার মাধ্যমে আমরা ওই জীবাণুটাকে ফিল্টার করে আমরা খেতে পারি। এই বের হওয়ার সবচেয়ে বড় সমাধান হচ্ছে এমন ড্রাগ নিয়ে আসা
যেটা হয়তো রেজিস্ট্যান্স ডেভেলপমেন্ট হবে না, সেটা হতে পারে প্রোবায়োটিক। আমরা আমাদের লেভে ইনশাআল্লাহ শুরু করেছি প্রোবায়োটিকের কাজ। আমি আশাবাদী হয়তো আপনাদের কিছু ভালো রেজাল্ট দিতে পারবো। এই গবেষণায় যুক্ত রয়েছেন জৈব প্রযুক্তি বিভাগের 2 শিক্ষক ও 2 শিক্ষার্থী। এতে অর্থায়ন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গবেষণা সেল। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। পর্যাপ্ত ডলার ও গ্যাস সংকটে হুমকিতে দেশে সিরামিক খাত। এ খাতে প্রতিষ্ঠানগুলোর উৎপাদন কমে গেছে অর্ধেকের বেশি। এতে দৈনিক ক্ষতির পরিমাণ প্রায় 20 কোটি টাকা। লোকসানে পড়ে ব্যবসা গুটিয়ে নিচ্ছেন অনেক উদ্যোক্তা। শিল্পকে টিকিয়ে রাখতে সরকারকে কার্যকরী পদক্ষেপ নেওয়ার তাগিদ দিচ্ছেন বিশেষজ্ঞরা। সিরামিক খাতে দেশি বিদেশি বিনিয়োগ প্রায় 17,000 কোটি টাকা। যদিও দীর্ঘদিন ধরে গ্যাস সংকটে হুমকির মুখে পড়েছে এই খাত। পূর্ণ সক্ষমতা ব্যবহার করতে না পারায় এ খাতের 70টি প্রতিষ্ঠানের 50% উৎপাদন ব্যাহত হচ্ছে। ঢাকা, গাজীপুর, ময়মনসিংহ ও নরসিংদীতে 25টির মতো সিরামিক কারখানায় গত কয়েক মাস ধরে পর্যাপ্ত গ্যাস নেই। পণ্যের গুণগত মান ধরে রাখতে সিরামিক কারখানাগুলোতে সাধারণত প্রতি বর্গ ইঞ্চিতে 15 পাউন্ড গ্যাসের চাপের প্রয়োজন হয়। পাওয়া যাচ্ছে এর অর্ধেক। অন্যদিকে আন্তর্জাতিক বাজারে কাঁচামালের দামও বেড়েছে 40% পর্যন্ত। ফলে নানামুখী সংকটে ব্যবসা চালাতে হিমশিম খাচ্ছেন উদ্যোক্তারা। ফ্যাক্টরিগুলো বন্ধ আছে, 50% প্রোডাকশন কমিয়ে দিয়েছে, কিন্তু সেটা আমরা মেনে নিচ্ছি। কিন্তু কতদিন এটা চলবে? যারা কাজ করত তারা আজকে ওদের কাজ নেই, তাদের কথা আপনারা চিন্তা করতে হবে। আমরা যারা আমরা বলতেছি আমরা মালিক, আসলে তো আমরা মালিক না, আমরা ব্যাংক থেকে টাকা নিয়েছি। আমরা আসলে দিনকে দিন ঋণগ্রস্ত হচ্ছি। এদিকে ডলার সংকটে ঋণপত্র খুলতে ব্যাংকে ব্যাংকে ঘুরতে হচ্ছে উদ্যোক্তাদের। তাই এখাতে পর্যাপ্ত জ্বালানি ও ডলার সরবরাহ নিশ্চিতে নতুন নীতিমালা তৈরি করে আর্থিক সহায়তা দেওয়ার পরামর্শ দিচ্ছেন বিশ্লেষকরা। ন্যাচারাল গ্যাসটা এটা একটা আমরা যেটাকে বলি র মেটেরিয়াল, হ্যাঁ, র মেটেরিয়াল। সো র মেটেরিয়াল প্লাস এনার্জি, হ্যাঁ, তার মানে এটা সাংঘাতিক ইম্পর্টেন্ট তাদের জন্য। সরকার তাদেরকে গ্যারেন্টি দিয়েছিল তাদেরকে গ্যাস দেবে। এখন একটা সরকারের দায়িত্ব থেকে যায় যে এগুলাকে, এই ইন্ডাস্ট্রিগুলোকে কিভাবে বাঁচানো যায়। 2024-25 অর্থ বছরের 4 মাসে সিরামিক খাতে রপ্তানি হয়েছে $1,24,00,000 মতো। আগের অর্থ বছরের একই সময়ের তুলনায় যা 6% বেশি। আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শিল্প প্রতিষ্ঠানে গ্যাস সংকট নিয়ে আরো জানাতে নারায়ণগঞ্জ থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী রাকিবুল হাসান। রাকিব, নারায়ণগঞ্জে শিল্প কারখানায় গ্যাস সংকটে কি প্রভাব পড়েছে? দেখুন, নারায়ণগঞ্জে এই গার্মেন্টস শিল্পনগরী এবং ডাইং ফ্যাক্টরি যেগুলি আছে সেগুলিতে কিন্তু বেশ অনেকদিন যাবতই তীব্র গ্যাস সংকটে তারা আর্থিকভাবে এবং রপ্তানিমুখী কাজে তারা বাধাগ্রস্ত হচ্ছেন, ব্যবসায়িকভাবে কিন্তু তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। আপনাকে যেই তথ্যটি জানিয়ে রাখতে চাই যে নারায়ণগঞ্জে তিতাস গ্যাস কারখানার তিতাস গ্যাস অফিস সূত্রে আমরা যে বিষয়টি জানতে পেরেছি, এখানে প্রায় যে 850 মিলিয়ন ঘনফুটের মতো গ্যাসের চাহিদা রয়েছে, সেখানে তারা পাচ্ছে 600 মিলিয়ন ঘনফুট। অর্থাৎ এখানে 250 মিলিয়ন ঘনফুট গ্যাস কিন্তু সরবরাহ হচ্ছে কম। এবং এসব ক্ষেত্রে কিন্তু নারায়ণগঞ্জে প্রায় 400-র মতো ডাইং এবং অন্যান্য যে শিল্প প্রতিষ্ঠান আছে সেগুলিতে উৎপাদন কিন্তু ব্যাহত হচ্ছে। রপ্তানিমুখী গার্মেন্টস শিল্প সহ অন্যান্য প্রতিষ্ঠানগুলি তারা কিন্তু আর্থিকভাবে ব্যাপক ক্ষতিগ্রস্ত হচ্ছে, অনেক প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাচ্ছে। এমনটাই কিন্তু গার্মেন্টস মালিকরা আমাদেরকে জানিয়েছেন। তারা যে বিষয়টি বলছেন যে এই তীব্র গ্যাস সংকটের তারা বিভিন্ন সময় সরকারের কাছে দাবি জানিয়ে এসেছে এবং সেই সুফল কিন্তু তারা এখনো পায়নি। এবং যদি এই শিল্প উৎপাদনে এই গ্যাস সংকটের কারণে যদি শিল্প উৎপাদন ব্যাহত হয়, সেই ক্ষেত্রে কিন্তু রাষ্ট্রীয়ভাবে অর্থনৈতিকভাবে ব্যাপক ক্ষতিগ্রস্ত হবে এবং ব্যবসায়ীরা কিন্তু তারা যেই শ্রমিকদের বেতন ভাতা সবকিছুই কিন্তু এই উৎপাদনের উপর এবং আয়ের উপর নির্ভর করছে এবং এইসব ক্ষেত্রে কিন্তু তারা নানা সংকটে পড়ছে এবং এক পর্যায়ে যেই বিদেশ থেকে যেই অর্ডার আসছে সেগুলি কিন্তু বিদেশি বায়াররা কিন্তু বিমুখ হচ্ছে। আমাদের এই তীব্র গ্যাস সংকট এবং নানা জটিলতার কারণে কিন্তু এই গার্মেন্টস এবং ডাইং শিল্প প্রতিষ্ঠানের রপ্তানিতে তারা কিন্তু আগ্রহ হারিয়ে ফেলছেন এবং এতে করে কিন্তু ব্যবসায়ীরা তারা নানাভাবে সংকটের সম্মুখীন হতে পারে, এমনটাই কিন্তু তারা অভিযোগ করেছেন। শ্রমিকরাও জানিয়েছেন যে সরকার যেন দ্রুত মালিক শ্রমিকরা তারা দাবি
জানিয়েছেন যে দ্রুত যেন সরকার এই শিল্প কারখানাগুলিতে গ্যাসের সরবরাহ নিশ্চিত করা হয়, সেই ক্ষেত্রে যেন সরকার ব্যবস্থা নেয়। তাহলে তারা অন্তত ব্যবসাটুকু টিকিয়ে রাখতে পারবে এবং দেশের অর্থনীতিতে তাদের যে অবদান সেটা তারা অব্যাহত রাখতে পারবেন। এই ছিল আমার কাছে নারায়ণগঞ্জের গ্যাস সংকট নিয়ে সর্বশেষ তথ্য। যাত্রীর অভাবে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে কক্সবাজার ছাড়তে পারেনি কেয়ারি সিন্দাবাদ জাহাজ। বিআইডব্লিউটিএ ঘাটে আরও 2টি জাহাজ অপেক্ষমান, তবে দিনে একটি জাহাজ চলাচলের অনুমতি আছে। সরকারি এই সিদ্ধান্ত মানতে হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। এদিকে ডিসেম্বরে সব টিকিট বিক্রি হলেও দ্বীপে যেতে এখন নিবন্ধন ব্যবস্থা চালু না হয় উদ্বিগ্ন ট্যুর অপারেটররা। কক্সবাজার শহরের বিআইডব্লিউটিএ ঘাটে নোঙর করেছে কেয়ারি সিন্দাবাদ, সাথে রয়েছে আরও 2টি জাহাজ। তবে সেন্ট মার্টিনে যেতে শুধু একটি জাহাজ চলাচলে জেলা প্রশাসনের অনুমতি আছে। ট্যুর অপারেটররা বলছেন ডিসেম্বরে সব টিকিট অনলাইনে বিক্রি হয়ে গেছে, কিন্তু নিবন্ধনের জন্য অ্যাপ ব্যবহার করা যাচ্ছে না। পুরো ডিসেম্বর মাস জুড়ে আমাদের ম্যাক্সিমাম টিকিট হচ্ছে বিক্রি হয়ে গেছে, সোল্ড আউট, কিন্তু আমরা সরকারের যে নিবন্ধন ওটা এখনো পর্যন্ত আমরা লগ ইন করতে পারছি না। ট্যুর অপারেটরও এই সম্পর্কে অজ্ঞ, পর্যটকরাও অজ্ঞ, যার ফলে জটিলতা দেখা দিয়েছে সেন্ট মার্টিন ভ্রমণ। বৃহস্পতিবার দ্বীপের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা ছিল কেয়ারি সিন্দাবাদের, কিন্তু পর্যাপ্ত যাত্রী না পাওয়ায় সেটা ঘাট ছাড়েনি। আশা করতেছি আগামী 1 তারিখ থেকে কক্সবাজার থেকে যথেষ্ট পর্যটক পাবো এবং এখান থেকে আমরা যেতে পারব। জেলা প্রশাসক জানান সরকারি নির্দেশনা না মেনে সেন্ট মার্টিনে যাওয়ার সুযোগ নেই। আমাদের কাছে আর কোনো আবেদন পেন্ডিং নেই এখন এই মুহূর্তে, তবে আমরা আশা করি তারা তাদের সুবিধাজনক সময় তারা শুরু করবে। তবে সরকারি নির্দেশনা অনুযায়ী নভেম্বর মাসে যাওয়া যাবে, রাতে থাকা যাবে না। ডিসেম্বর এবং জানুয়ারিতে যাওয়া যাবে এবং রাতে থাকা যাবে। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী প্রতিদিন সেন্ট মার্টিনে যেতে পারবেন 2000 পর্যটক। তৌফিকুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, কক্সবাজার। প্রশস্ত সড়ক আর ক্লিন সিটি হিসেবে রাজশাহী মহানগরী সুখ্যাতি থাকলেও ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে শহরের ফুটপাতগুলো। গেল 4 মাসে চুরি হয়েছে 4.5 শতাধিক স্ল্যাব। সড়কবাতির তারও নিয়ে গেছে দুর্বৃত্তরা। প্রশাসনের নিষ্ক্রিয়তায় চুরির ঘটনা বাড়ছে অভিযোগ নগরবাসীর। রাজশাহীর 13 খাদিয়া থেকে সিটিহাট মোড় পর্যন্ত 575টি স্ল্যাবের 450ই চুরি হয়ে গেছে। মাদকসেবীরা রাতের অন্ধকারে এগুলো নিয়ে যাচ্ছে, পরে বিক্রি করে দিচ্ছে ভাঙাড়ির দোকানে। স্থানীয়রা বলছেন চুরি বাড়তে থাকায় অনিরাপদ হয়ে উঠেছে ফুটপাথে চলাচল। যে কোনো সময় দুর্ঘটনার শঙ্কা তাদের। এদিকে কোনো স্ল্যাব নাই, সব চুরি করে বেঁচে দিয়েছে ভেঙে। আর চোররা কী করছে, তুলে নিয়ে বাগানে যে ভেঙে বেচছে ভাঙড়ি পড়তে নিশা খল লেগে। মানুষও পড়ে আছে রাস্তাঘাটে, তারপরে দুর্ঘটনা ঘটছে ছেলেপেলে ফুটপাথের রাস্তা যেহেতু চলাচল আর হাই রোড। প্ল্যানিংগুলো যদি তারা একটু সঠিকভাবে যদি করে এবং যদি অনেক দিন যাতে টেকসই হয় এরকম যাতে কোনো প্ল্যানিং ব্যবস্থা যদি করতে পারে তাহলে অনেকটাই সুবিধা হয়। চুরি হচ্ছে সড়কবাতির তারও। সম্প্রতি 4টি সড়কের মাটির নিচ থেকে প্রায় 920 মিটার বিদ্যুতের তার নিয়ে গেছে দুর্বৃত্তরা। চুরির বিষয়ে এরই মধ্যে থানায় অভিযোগ করেছে সিটি কর্পোরেশন। নতুন স্ল্যাব বসানোর উদ্যোগের পাশাপাশি ওয়ার্ড সচিব ও কর্মচারীদের দিয়ে নজরদারিরও চেষ্টা চলছে। চুরি ঠেকাতে অভিযান চালানোর কথা জানিয়েছে পুলিশ। আইনশৃঙ্খলা বাহিনীকে এটা জিডি আকারে দেওয়া আছে, তারাও তাদের কাজগুলো করছে। এরকম চুরি শহরে হচ্ছে, আমাদের স্থাপনাগুলি অনেকটা মনে হচ্ছে যে চোরদের একটা স্বর্গরাজ্যের মতো অবস্থা। আমরা অভিযোগ তদন্ত করছি এবং যারা এই ধরনের নেককার কাজ করেছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। সড়ক বা ফুটপাত নির্মাণের পাশাপাশি রক্ষণাবেক্ষণেও গুরুত্ব দেওয়ার দাবি নগরবাসীর। মুস্তাফিজ গনি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, রাজশাহী। এ নিয়ে আরো জানাতে রাজশাহী থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজ, আমরা প্রতিবেদনে যেমনটি দেখছিলাম যে স্ল্যাব, সড়কবাতি এগুলো চুরি হয়ে যাচ্ছে, তো এগুলোর চুরি আসলে ঠেকানো যাচ্ছে না কেন?
দেখুন, রাজশাহীতে যে রাজশাহীর উন্নয়ন অর্থাৎ সমন্বিত যে উন্নয়ন প্রকল্পে ৩,০০০ কোটি টাকা রাজশাহী সিটি কর্পোরেশনের কাছে বরাদ্দ হয়েছিল, সেই টাকা থেকেই তারই একটি অংশ হিসেবে কিন্তু নগরীর যে উন্নয়ন এইখানে ব্যয় করা হয়েছে। এবং আমরা যেখানে অবস্থান করছি অর্থাৎ রাজশাহী সিটি হাট এবং রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়, প্রস্তাবিত রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ঠিক মাঝামাঝি একটি অবস্থানে এখানে আমরা অবস্থান করছি। এইখানে যে স্ল্যাবগুলো চলে বা এখানে যে ফাঁকা হয়ে গেছে, এখানে দেখা গেছে যে এটি মূলত এখানে ঠিক খুব একটা লোকালয়পূর্ণ এলাকা নয় বা জনবসতি গড়ে উঠেছে এমনটিও কিন্তু জায়গা না, অনেকটা ফাঁকা। এবং রাস্তার পাশে এখনো আমরা দেখেছি যে কিছু জায়গায় ধান বা অন্য সবজি চাষ হচ্ছে, অর্থাৎ এখানে এখনো মেঠোপথের মতো একটি অবস্থা, যার ফলে খুব নিরিবিলি একটা জায়গা হওয়ার কারণে এখান থেকে এই স্ল্যাবগুলো কিন্তু উঠিয়ে নিয়ে গেছে। এবং আরেকটি বড় বিষয় যে একটি ফুটপাত থেকেই শুধুমাত্র প্রায় 350-র মতো স্ল্যাব উঠিয়ে নিয়ে গেছে। এটি আমরা স্থানীয়দের সঙ্গে কথা বলেছি এবং প্রত্যক্ষদর্শীরাও কিন্তু বলছিলেন যে আসলে এটি 5 তারিখের পরবর্তী সুযোগ সন্ধানী যে যারা ছিলেন তারাই কিন্তু এই কাজটি করেছেন এবং তারা এগুলো উঠিয়ে নিয়ে গেছেন। এবং উঠিয়ে নিয়ে যে মূলত স্ল্যাবের চারি সাইডে যে লোহার অ্যাঙ্গেলগুলো ছিল সেগুলোই তারা কিন্তু বিভিন্ন যে ভাঙাড়ির দোকান রয়েছে সেগুলোতে কিন্তু তারা বিক্রি করেছে। এবং এগুলো যে খুব বেশি দাম পেয়েছে ঠিক সেটি নয়, কিন্তু এখানে দেখা গেছে যে এখানে যতটা না জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছে তার থেকে বড় কথা হচ্ছে এখানে রাষ্ট্রীয় সম্পদের অপচয় হয়েছে। এবং এখানে রাজশাহী সিটি কর্পোরেশনের নগর প্রসারণকরণ যে প্রকল্প ছিল বা নগর সম্প্রসারণের যে উদ্যোগটি ছিল তারই অংশ হিসেবে কিন্তু এই রাস্তাগুলো সম্প্রসারণ করা হয়েছে। এবং এখানে যে ফুটপাত বা ওয়াকওয়ে যেটাই বলি না কেন নির্মাণ করা হয়েছে, কিন্তু এইখানে যেখানে জনসমাগম নেই, লোকালয় নেই, ঠিক এই জায়গাটাতে এইখানে এই স্ল্যাবগুলো নিরাপত্তা নিয়ে সিটি কর্পোরেশন বিষয়টি নিয়ে উদ্বিগ্ন। কেননা সিটি কর্পোরেশনের ঠিক এতটি জনবল নেই যে যেখানে লোকজন নেই এবং শহর থেকে বা শহরের লোকালয় থেকে একটু দূরে গিয়ে তাদের এগুলো দেখভাল করার। তবে তারা বলছিলেন যে তারা আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা চেয়েছেন এবং এই বিষয় নিয়ে তারা পুলিশের সঙ্গেও কথা বলেছেন এবং তারা বলছিলেন যে এই বিষয়টি তারা যত দ্রুত সম্ভব এখানে কারা জড়িত ছিল বা এগুলো স্ল্যাবগুলো কারা উঠিয়ে নিয়ে গেছে এবং এর সাথে কিছু বা মাদক সেবীদেরও নাম উঠে আসছে। এবং তারা বিষয়টি বলছিলেন যে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সিটি কর্পোরেশন অভিযোগ করেছেন এবং আইনশৃঙ্খলা বাহিনীও বিষয়টি গুরুত্ব সহকারে দেখবেন বলেও কিন্তু আশ্বাস দিয়েছেন। এ ছিল রাজশাহী থেকে সর্বশেষ। রাজশাহী থেকে জানাচ্ছিলেন সহকর্মী মুস্তাফিজুর রহমান। লক্ষ্মীপুরে রহমতখালী খালের ব্রিজ ভেঙে পড়ায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন 6 ইউনিয়নের বাসিন্দারা। বন্ধ রয়েছে কফিলউদ্দিন ডিগ্রি কলেজ সহ 6টি প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম। পাশাপাশি ব্যাহত হচ্ছে ব্যবসা বাণিজ্য। দ্রুত বেলি ব্রিজ চালু করে বিকল্প চলাচলের ব্যবস্থা করার দাবি স্থানীয়দের। প্রায় 40 বছর আগে নির্মিত রহমতখালী খালের সেতুটি অনেকটাই নড়বড়ে হয়ে পড়ে। পানির স্রোতে নভেম্বরে হঠাৎ ধসে পড়ে 19 মিটার দৈর্ঘ্যের সেতুটি। এতে যান চলাচল বন্ধ হয়ে লক্ষ্মীপুর সদর, চন্দ্রগঞ্জ, শেখপুর, রাজাপুর, রামকৃষ্ণপুর, চরশাহী, বসুরহাটের যোগাযোগ বিচ্ছিন্ন। চরম দুর্ভোগে পড়েছেন 2 লাখের বেশি মানুষ। গাছের গুঁড়ি ফেলে ঝুঁকি নিয়ে খাল পার হচ্ছেন স্থানীয়রা। আমাদের রিক্সা চালাই, আমাদের শেখপুরে আমাদের বাড়ি, এখন আমরা 4 কিলো ঘুরি, আবার শেখপুরে আসতে হয়। ব্রিজটা ভেঙে যাওয়ার কারণে পাশাপাশি এই এলাকার যে গ্যাস লাইন, একমাত্র গ্যাস লাইনটা ছিল ওটাও বিচ্ছিন্ন হয়ে গেছে। ব্রিজ ভেঙে যাওয়ায় কফিলউদ্দিন ডিগ্রি কলেজের পরীক্ষা স্থগিত, শিক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে। এছাড়া 6টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় 10,000 ছাত্রছাত্রীর শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। মূল সড়ক এটাই, তো আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো অফ হয়ে গেছে এই ব্রিজটা ভাঙার কারণে। এখন শিক্ষার্থীদের পড়ালেখার অনেক ক্ষতি হচ্ছে। সাময়িক চলাচলের বিকল্প ব্যবস্থা করতে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে। ডিপিপিতে যেহেতু আছে এটা আমাদের অতি সত্বর অনুমোদন হয়ে যাবে। অনুমোদন হয়ে গেলে আমরা সাথে রাতে যেদিন অনুমোদন হবে সেদিনে টেন্ডার প্রসিডিউরে চলে যাব। শিগগিরই 30 মিটার দৈর্ঘ্যের নতুন ব্রিজ নির্মাণের উদ্যোগের কথা জানিয়েছে এলজিইডি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। 22,500 কোটি টাকা ছাপিয়ে 6টি দুর্বল ব্যাংককে তারল্য সহায়তা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বৃহস্পতিবার বিকেলে এক ব্রিফিংয়ে কথা জানিয়েছেন গভর্নর আহসান এইচ মনসুর। বলেন, গ্রাহকের স্বার্থে সব করবে কেন্দ্রীয় ব্যাংক। ব্যাংকে গচ্ছিত গ্রাহকের আমানত শতভাগ নিরাপদ বলেও জানান তিনি। বাংলাদেশ ব্যাংকের কঠোর মনিটরিং পলিসি অব্যাহত থাকবে বলেও জানান গভর্নর। রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকেই দেশের ব্যাংকিং খাতের দুরবস্থার চিত্র উঠে আসে। সংকট সমাধানে দুর্বল ব্যাংকগুলোকে সবল করার চেষ্টা করছে বাংলাদেশ ব্যাংক।
এরই অংশ হিসেবে ন্যাশনাল ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ও এক্সিম ব্যাংককে 22,500 কোটি টাকার তারল্য সহায়তা দেওয়া হয়েছে। রোববার থেকে এসব ব্যাংকের চাহিদা অনুযায়ী টাকা তুলতে পারবেন গ্রাহকরা। 22,000 কোটি টাকার উপর আমরা দিয়েছি এবং আমরা মনে করি যে এটাই যথেষ্ট হবে, প্রয়োজনে আরও দেওয়া যাবে। পৃথিবীর কোনো দেশেই ব্যাংকিং খাত টিকে থাকবে না যদি সব গ্রাহক এক হাতে টাকা তুলতে চায়। কাজে আমি গ্রাহকদের বলবো, আপনাদের টাকা নিরাপদ জায়গায় আছে, নিশ্চিন্তে থাকুন, এটা নিয়ে মাথা ব্যথা আমাদের। সংবাদ সম্মেলনে গভর্নর জানান, টাকা না ছাপানোর সিদ্ধান্ত থেকে সাময়িকভাবে সরে এসেছে কেন্দ্রীয় ব্যাংক, তবে এ টাকা দ্রুতই বন্ডের মাধ্যমে বাজার থেকে তুলে নেওয়া হবে। আমি একটা কথা বলেছিলাম যে টাকা ছাপাবো না, সেখান থেকে আমি সাময়িকভাবে সরে আসছি, কিন্তু পুরোপুরিভাবে নয়। আমরা এই টাকাটা আবার তুলে ফেলবো আমাদের বন্ড ইস্যু করার মাধ্যমে। বাংলাদেশ ব্যাংকের কঠোর মনিটরিং পলিসি অব্যাহত থাকবে বলেও জানান তিনি। আমার মনিটরিং পলিসি কিন্তু পুরোপুরিভাবে নিউট্রাল থাকবে, অর্থাৎ আগের মতোই টাইট থাকবে। ইট ইজ নট মানে সহজীকরণ হচ্ছে না এটার মাধ্যমে। দেশের ব্যাংকিং খাতকে এমন দুরবস্থায় ফেলার পেছনে দায়ী এসালম গ্রুপ। আইনি প্রক্রিয়ায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও জানান গভর্নর। আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অর্থনৈতিক স্বস্তি ও নিরাপত্তা দেয়া না গেলে অন্তর্বর্তী সরকারের সংস্কার সফল হবে না। পাশাপাশি দুর্নীতি সম্পদ জনগণকে ফেরত দেয়া না গেলে বিপ্লবের সুফল মিলবে না, এমন মন্তব্য করেছেন অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। বৃহস্পতিবার রাজধানীতে অর্থনীতি নিয়ে এক সংলাপে বক্তারা বলেন, রিজার্ভ না বাড়লে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ কঠিন হবে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর থেকে ব্যাংক ঋণ জালিয়াতি ও পাচার বন্ধে ব্যবস্থা, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে পলিসি রেট বাড়ানো সহ অর্থনীতিতে স্বস্তি ফেরাতে নানা উদ্যোগ নেওয়া হয়, কিন্তু তাতে স্বস্তি ফেরেনি। বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান র্যাপিডের এক প্রতিবেদন প্রকাশ করে এর চেয়ারম্যান বলেন, আগামী 6 মাসের মধ্যে রিজার্ভ না বাড়লে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ কঠিন হবে। রিজার্ভ যখন আগেই কমতেছিল তখনই তাদের উচিত ছিল যে ইনফ্লেশনটাকে কন্ট্রোল করার জন্য যথাযথ শক্তি করা। ওনারা সেটা করে না, তখন সুদের হার বাড়ান নাই, বরং রিজার্ভ থেকে কারেন্সি ওপেন মার্কেটে বিক্রি করা হয়েছে বিনিময় হার ঠিক রাখার জন্য। এতদিন জনগণের অর্থ যারা লুট করেছে তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করা সহ নানা পদক্ষেপের কথা শোনা গেলেও দৃশ্যমান অগ্রগতি নেই জানিয়ে হতাশা প্রকাশ করেন সিপিডির সম্মাননীয় ফেলো ও শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। এই যে দুর্নীতি লুণ্ঠনের মাধ্যমে সম্পদ হলো, এগুলি বাজেয়াপ্ত হলো না কেন? যে সমস্ত ঋণ ছিল সেগুলিকে সমন্বয় করার জন্য দ্রুততর আইনি পদক্ষেপের মাধ্যমে যে সমস্ত জামানতগুলো ছিল সেগুলি কেন অধিগ্রহণ এখন পর্যন্ত আমরা করতে দেখছি না। তিনি বলেন, ব্যাংক খাতে সংস্কার সহ নানা পদক্ষেপ নিলেও গত কয়েক মাসের কাজের মূল্যায়নের পাশাপাশি আগামী 6 মাসের কর্মপরিকল্পনা হাতে নিতে হবে। যে ধৈর্যটুকু মানুষের দরকার সেই ধৈর্যতে এখন ঘাটতি আছে, এটা একটা হতে পারে। আরেকটা হতে পারে যে যখন অর্থনৈতিক পরিকল্পনা, যখন কোনো কিছু পদক্ষেপ নেওয়া হয় তখন তার ফলাফল সম্বন্ধে যাদের জন্য এটা করা হচ্ছে তাদের আস্থা আছে কিনা যে এইটা সেই জায়গাতে যে পৌঁছাবে। ডক্টর দেবপ্রিয় জানান, পতিত স্বৈরাচার সরকারের লুটপাট ও দুর্নীতির শ্বেতপত্র তৈরি হয়েছে। প্রধান উপদেষ্টার কাছে 1 ডিসেম্বর তা জমা দেওয়া হবে। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আর এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরে বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।